ফুটফুটে নীরবতা বিরাজ করছে পুরো রুমে। কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছি আমরা সবাই। ভাইয়াও কিছু বলছে না। কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। এই একটা বিষয় নিয়ে আমার ফ্যামিলিতে ভালো লাগে না আর, কারণ এরা কোথাও যেতে দিতে চায় না আমাকে। এই মুহূর্তে প্রচন্ড বেগে কষ্ট হচ্ছে আমার। সবাই যাবে অথচ আমি যেতে পারবো না। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। আমি ছলছল চোখে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? প্লিজ ভাইয়া, আমিও যেতে চাই, ওদের সাথে তুমি একটু বোঝাও আম্মুকে। ভাইয়া এতক্ষণ চুপ করে বসে থেকে তারপর বলে উঠল, ঠিক আছে আমি দেখছি। ভাইয়ার মুখে এতটুকু কথা শুনে মুখে হাসি ফুটে উঠলো আমার। হুট করে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম আমি, থ্যাংক ইউ ভাইয়া। বস, এখন আমি আসছি। বলেই ভাইয়া চলে যায় আম্মু যেখানে আছে সেখানে। আমিও চললাম চুপি চুপি ভাইয়ার পেছনে। বিছানায় চুপটি করে বসে আছে আম্মু। এমন সময় দরজা নক করে ভাইয়া বলে উঠল, আম্মু আসবো? আয়। আম্মুর কথা শুনে ভাইয়া রুমে ঢুকে বিছানায় বসতে যাবে, এর আগে আম্মু বলে উঠল, তুই যদি তে যাওনি কোনো কিছু বলতে আসিস তাহলে কোনো লাভ হবে না। আম্মুর কথা শুনে ভাইয়া হালকা হেসে বলে উঠল, আরে আম্মু এত রেগে যাচ্ছ কেন বলো তো? রাখবো না তো, এই বৃষ্টির সিজনে জঙ্গলে তার উপরে নদীর মাঝখান দিয়ে লঞ্চে করে সুন্দরবন যেতে চাইছে ওরা। এদের যদি কোনো একটা কিছু হয়ে যায় তখন? আরে আম্মু তুমি তো আগেই এত উল্টাপাল্টা ভেবে নিচ্ছ কেন বলো তো? কি বলতে চাইছিস তুই? এটাই বলতে চাচ্ছি যে তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই হবে না। আর 2 দিনের ব্যাপারই তো, দেখতে দেখতে কেটে যাবে। তে তো আর একা যাচ্ছে না আম্মু, ওর সাথে কত মানুষ যাবে। আর সব থেকে বড় কথা ওর গ্রুপ যাচ্ছে, ওর বন্ধু বান্ধব যাচ্ছে ওর সাথে। আর তুমি তো জানো ওরা খুব ভালোভাবে খেয়াল রাখবে ওর। আমি আর কোনো কথাই শুনতে চাই না সুগা। আমি জানি ওরা খুব ভালোভাবে খেয়াল রাখবে, কিন্তু তারপরেও তোদের বাবা বাড়িতে নেই, উনি জানলে কি বলবে আমায়? না না না, থেকে যেতে দিতে পারবো না কোথাও। আরে আম্মু তুমি, বাবা জানবে তারপরে তো, আমরা যখন তাকে বলবো তখনই তো সে জানবে। কি বলতে চাইছিস তুই সুগা? এটাই বলতে চাইছি আম্মু, আগামী 2 দিন আব্বুকে আমরা কোনো বিষয়ে কিছু বলবো না। তুই ফিরে এলে তখন সবটা বলবো। না সেটা কি হয় নাকি? তোদের আব্বুকে আমি মিথ্যা বলতে পারবো না। সুগা ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আম্মুর দিকে ঘুরে আম্মুর হাত ধরে বলে উঠলো, একটা কথা বলি আম্মু, তুমি যখন তোর জায়গা ছিলে তখনও তো তোমার আব্বু নানা মানে আমার নানা নানু তোমাকে বারণ করতো, তখন তোমার কেমন লাগতো বলো তো? অনেক খারাপ লাগতো। আমার সব বন্ধুরা ঘুরতে যেত কিন্তু আমি যেতে পারতাম না, বড্ড অভিমান হতো আমার। আম্মু যাও রাজি হতো, আব্বুর জন্য তাও বারণ করে দিত। এমন হয়েছে আমি রাগ করে 2 দিনও খাবার খাইনি। কিন্তু এই তুই কি কথা চলে ফাঁসাচ্ছিস আমায়? ফাঁসাচ্ছি না, জাস্ট বলছি তোমায়। এখন তো ঘোরাঘুরি করার সময় বলো আম্মু, তারপর ওর যখন বিয়ে হয়ে যাবে তখন কি আরো করতে পারবে? তখন তো সারাদিন স্বামী সংসার নিয়ে কেটে যাবে। একটু ভাবো। বলে চলে যেতে নেয় সুগা, আর নীরবে বসে রয় আম্মু। দরজার কাছে দাঁড়িয়েছিলাম আমরা। ভাইয়ের কথাগুলো শুনে কেন জানি না প্রচন্ড কষ্ট হতে লাগলো আমার। যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার সব স্বাধীনতা চলে যাবে। এদিকে সুগা কিছু দূর যেতেই আম্মু বলে, কবে যাবে ওরা? আমি কি ব্যাগ গুছিয়ে দেবো নাকি? না ও নিজেই গুছিয়ে নেবে। আম্মুর কথা শুনে তো ভাইয়া কি বলবে, তার আগে আমি দরজার কাছ থেকে লাফ মেরে ভেতরে ঢুকে বলে উঠলাম আমি, তুমি দিবে আম্মু? বলে দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরলাম আমি। অন্যদিকে বাকিরা সবাইও বেশ খুশি, শেষমেশ রাজি হলো তাহলে তের আম্মু। সুগার রুমে লাগাতার ফোন বেজে চলেছে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আবারও অপর পাশে ব্যক্তিটি ফোন করলো সুগাকে। এমন সময় খুশি মনে হাসতে হাসতে রুমে প্রবেশ করলো সুগা। নিজের ফোন বাজছে দেখে চট জ্বলতে ফোনটা হাতে নিয়ে বলে উঠল সে, হ্যালো। ওই শালা, তোকে সে কখন থেকে ফোন দিচ্ছি, ধরছিলি না কেন? রুমে বসে কি কাবাডি খেলছিলি নাকি? আচমকা রাগান্বিত কণ্ঠ শুনে চমকে যায় সুগা। পরবর্তীতে কণ্ঠটি কার বুঝতে পেরে বলে উঠল সে, সরি দোস্ত, আসলে ফোনটা কাছে ছিল না তো এই জন্য। ফোনের কাছে ছিলি না তো কোথায় ছিলি? আরে বলিস না, বোনটা আমার সুন্দরবনে যাবে, কিন্তু আম্মু রাজি হচ্ছিল না, তাই এই জন্য আম্মুকে রাজি করাতে গিয়েছিলাম আর কি। ও বলিস কি, সুন্দরবনে তো আমিও যাব। কি তুইও সুন্দরবনে যাচ্ছিস আর আমায় বলিস নি? আরে হুট করে ঠিক হয়ে গেছে, তবে আমরা ফ্রেন্ডরা নয়, ভার্সিটি থেকে শিক্ষা সফরে যাচ্ছি দোস্ত। ও তাহলে তোর প্রিয়সীও যাচ্ছে বুঝি তোর সাথে? হয়তো, মানে জানা হয়নি আমার। ও আচ্ছা, তুই জানো কোন ভার্সিটির টিচার? অপর পাশে ব্যক্তিটি কিছু বলবে তার আগে টুইং করে ফোনটা কেটে যায়। সুগা কিছুক্ষণ হ্যালো হ্যালো করেও কোনো উত্তর না পেয়ে ফোনটা রেখে যায় টেবিলের ওপর। পরের দিন ভার্সিটিতে জাঙ্কুক স্যারের ক্লাসে চুপচাপ বসেছিলাম আমরা।
এমন সময় আমাদের প্রিন্সিপাল আর কিছু টিচার্সরা আসলো আমাদের রুমে। তাদের সবাইকে দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা। স্যার আমাদের বসতে বললেন, আমরা চুপচাপ বসে পড়লাম। তারপর প্রিন্সিপাল বলতে শুরু করলেন, তোমরা সবাই হয়তো জানো এবছর শিক্ষা সফর উপলক্ষে আমরা সবাই সুন্দরবনে যেতে চাইছি। আশা করি তোমরা অনেকেই এই বিষয়ে আগ্রহী আছো। যারা আগ্রহী তারা সবাই তোমাদের জাঙ্কুক স্যারের কাছে নাম লিখিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আমরা কিন্তু রাতের বাসে খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সারা রাত খুলনার বাসে কাটিয়ে ভোরে সূর্যের আলোর রশ্মির সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে বিষয়টা। আর আগামী 2 দিনের মধ্যে আমরা সবাই আমাদের শিক্ষা সফর শুরু করব। আশা করি এই সফরে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তার সাথে অনেক মজাও করতে পারবে। আর একটা কথা, আমাদের শিক্ষা সফর কিন্তু 2 রাতের মানে 3 দিনের বলে চলে গেলেন উনি। আর স্যারের যেতেই সবাই আনন্দে মেতে উঠল। সবার চেঁচানো শুনে জাঙ্কুক স্যার বলে উঠলেন, সাইলেন্ট সবাই। সাথে সাথে সবাই চুপ হতে যেতেই জাঙ্কুক স্যার আয়ুকে দায়িত্ব দিলেন যারা যাবে তাদের লিস্ট তৈরি করার। আয়ু তো মহা খুশি জাঙ্কুক স্যারের কাজে। চুপচাপ বসে আছে জাঙ্কুক টেবিলে, তার দৃষ্টি তের দিকে, কারণ সে অতি আগ্রহে আছে যে তার সাথে যাবে কিনা। না গেলে জাঙ্কুকের মোটেও ভালো লাগবে না। তারপর টানা ধরতে গেলে 3 দিন দেখা হবে না। ভাবতেই বড্ড মন খারাপ হচ্ছে জাঙ্কুকের। একে একে সবাই নিজেদের নাম লিখতে ব্যস্ত। আয়ু সবার নাম লিখিয়ে ফেলেছে প্রায়। এদের গ্রুপের কোনো হেলদোল না দেখে মনে মনে বড্ড খুশি হচ্ছে আয়ু। সে ভাবছে হয়তো তেরা যাবে না। অন্যদিকে জাঙ্কুক হতাশ হয়ে বসে আছে, হয়তো সত্যি 3 দিন দেখা হবে না তের সাথে। এমন সময় তে আয়ুর দিকে তাকিয়ে বলে, যাচ্ছ কোথায়? আমাদের নাম লিখবে কে? খুশি মনে তের সামনে থেকে হেঁটে যাচ্ছিল আয়ু। এমন সময় তের মুখে এমন কথা শুনে মুহূর্তে খুশিটার ব্যাঘাত ঘটলো তার। একটু বিগড়ে যাওয়া মেজাজেই বলে উঠলো, যাবি তোরা? আরে আমরা না গেলে শিক্ষা সফর জমবে নাকি? তের কথা শুনে আয়ুর ইচ্ছা না থাকার সত্ত্বেও নাম লিখলো ওদের সবার। অন্যদিকে আয়ু অখুশি হলেও আরো একজন কিন্তু মহা খুশি, যেন এতক্ষণ পরে সে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে। 2 দিন পরে রাত 10টা, বিছানাতে বসে জামা কাপড় গোছাচ্ছে আম্মু। আর বলছে, একদম বেশি লাফালাফি করবি না। সব সময় তোদের গ্রুপে সবার সাথে থাকবি, তোর বন্ধুদের সাথে থাকবি। জঙ্গলের ভেতর দিয়ে যাবি না, যখন যাবি একসাথে থাকবি, একা কোথাও যাবি না। অচেনা কেউ দিলে একদমই খাবি না। নিজের খেয়াল রাখবি আর পানি থেকে দূরে থাকবি। লঞ্চের একদম কিনারে যাবি না কিন্তু। এমনিতেও তুই সাঁতার জানিস না। আর সব কিছুতে সাবধান, স্যারদের আশেপাশে থাকবি, বুঝতে পেরেছিস? আমিও বুঝতে পেরেছি। এত চিন্তা করার কিচ্ছু নাই, কিচ্ছু হবে না। এই দেখো, আমি ভালোভাবে যাবো আর ভালোভাবে ফিরেও আসবো বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলাম আমি। আজকে একটা নীল রঙের চুড়িদার পরেছি, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল আর হাতে ব্যাজ দিয়ে তৈরি আমি। কারণ আর কিছুক্ষণের মধ্যে সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আমরা। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলো ভাইয়া, কিরে তুই তৈরি তো? ভাইয়া চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চল। আর হ্যাঁ, ক্যামেরা নিয়েছিস তো? উফ, দেখেছো, আসল জিনিসটা নিতেই ভুলে গেছি। আর সব হয়েছে ওই আম্মুর ভাষণ শোনার জন্য। আমি তো সবসময় ভাষণই দিই, তাই না? আম্মুর কথা শুনে কিছুটা খারাপ লাগলো আমার। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আরে আম্মু, আমি তো মজা করে বলেছিলাম, তুমিও না শুধু শুধু রাগ করো বলে আম্মুর গালে চুমু দিলাম আমি। আম্মু কিছুটা শান্ত হয়ে বললো, সাবধানে থাকিস। অবশ্যই, তুমি চিন্তা করো না। এই বলে ক্যামেরাটা নিয়ে ব্যাগ নিয়ে আম্মুকে বিদায় জানিয়ে ভাইয়ার বাইকে করে রওনা দিলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। কারণ ভার্সিটির সামনেই আমাদের খুলনা যাওয়ার বাস অপেক্ষা করছে। তো বন্ধুরা বলো, তোমরা কে কোথা থেকে দেখছো? আমার বাসা কিন্তু খুলনাতেই।